এই যে মিস্টার, এইভাবে হুট করে কেউ কি কারো রুমে আসতে পারে? তাছাড়া আমি তো অবাক হয়ে যাচ্ছি, এই বাড়িতে এমন আনাড়ি লোকজন আসলো কিভাবে? এই যে মিস, আমিও তো ভাবতে পারছি না কেউ না জেনে শুনে অন্যের বিষয়ে এভাবে কথা বলে কি করে। আর এসব উগান্ডা বার্কা মেয়েরা এই বাসায় আসলো কিভাবে? এই, আপনি নিজেকে কি মনে করেন? এমন ভাবে কথা বলছেন যেন এই বাড়িটা আপনার বাবার। আর অন্যকে উগান্ডা বলার আগে নিজের ড্রেসের দিকে একবার খেয়াল করে দেখে নিলেই বুঝতে পারবেন যে আপনি কোনো একটা চিড়িয়াখানার মাল। আমি কিন্তু আর নিতে পারছি না। সারা রাত জার্নি করে এসেছি, অনেক কষ্ট করে। এখন মাথাটাও ঝিনঝিন করছে। ও, বুঝতে পেরেছি। বাংলার কোনো এক গ্রাম থেকে এসএসসি পাশ করে শহরে আসা হয়েছে নিকট আত্মীয় স্বজনদের ধরে একটা সিকিউরিটির চাকরি পাওয়ার জন্য। অ্যাম আই রাইট? না মানে এটাই তো হয়। শাট আপ, স্টপ ইয়োর মাউথ, ইউ আর কাওয়ার্ড। আর একটা বাজে কথা নয়। ওমা, আপনি দেখছি আবার আধো আধো ইংরেজিও বলতে পারেন। না না, আমি ভুল বলেছি। আপনাকে সিকিউরিটি নয়, বরং একটা অফিসের ক্লার্ক পদে যোগদান করার কথা বলে দেব আঙ্কেলকে। আঙ্কেল? হুইজ আঙ্কেল? বাসার সবাই কি গায়েব হয়ে গেছে নাকি? কাউকেই দেখছি না কেন? আম্মু, আম্মু তুমি কোথায়? ও, এতক্ষণ পরে বুঝতে পারলাম এই বাড়ির বুয়া জামেলা খালার ছেলে আপনি। কিন্তু এখন তো বাসায় কেউ নেই, সবাই তো পাশের কোনো বাড়িতে গিয়েছে। কি একজন মারা গেছে সেখানে। এই আপনার মুখটা একটু বন্ধ রাখুন। কে মারা গেছে সেটাও তো বুঝতে পারছি না। এই কথা বলে আমি নিজের কাঁধে রাখা ব্যাগ আর ব্যাগটা ছুঁড়ে আমার খাটে রাখতে গেলেই মেয়েটা সরে যেতে গিয়ে আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল। কিন্তু মনের অজান্তেই আমি তাকে নিজের বুকের সাথে ঝাপটে ধরে দুজনেই বেডের উপর পড়ে যাই। কিছুক্ষণ নীরবতা পালন করার পরে মেয়েটি নিজের পোশাক ঠিক করে আমাকে থাপ্পড় মেরে বলে, শালার গাইয়া, তোর এত বড় সাহস, এই রিক্তাকে জড়িয়ে ধরেছিস? থাপ্পড় খেয়ে আমি আমার নিজের পরিচয়টা দিতে লজ্জাবোধ করলাম। তাই তো নিজের পরিচয় না দিয়ে আমি আমার গালে হাত বোলাতে বোলাতে রিক্তাকে জোর করে বুকের সাথে জড়িয়ে ধরে ওর ঠোঁট দুটো নিজের ঠোঁটের মধ্যে নিয়ে বেশ কিছু সময় আদর করে বেডেই শুয়ে পড়ি। বলি, তোমার মতো অহংকারী মেয়েদের জন্য এটাই আসল মেডিসিন। বাড়াবাড়ি করলে আরও ভয়ঙ্কর হয়ে যাব। তখন নিজেকে রক্ষা করতে পারবে না। কারো সম্পর্কে কিছু না জেনে তার গালে থাপ্পড় মারার পুরস্কার এটা। তোর এত বড় সাহস হয় কি করে? জঙ্গলির মতো আচরণ করতে লজ্জা করে না? আমাকে আবার তুমি বলা হচ্ছে? এই কথা বলে আমি ছেলেটাকে আরো রাগিয়ে দিতে চেষ্টা করলাম, কেননা ওর দুষ্টুমি আদর আমাকে এই মুহূর্তে পাগল করে দিয়েছে। তাই ও যেই হোক না কেন, পরে দেখা যাবে। এখন তো ওর আদরটা আর একটু পেতে হবে। এই প্রথম কোনো পুরুষ মানুষ আমার শরীর স্পর্শ করে আমাকে বুঝিয়ে দিল নারীর সুখের জন্য পুরুষ কতটা জরুরি। বাসাতেও কেউ নেই, তাই ওকে আরো উত্তেজিত করতে হবে। তারপর যা হবার তাই হবে। এই রানা আজ পর্যন্ত তার মা বাবা ছাড়া আর কাউকে তোয়াক্কা করে না। আমি তো আগে থেকেই তুমি বলতে যাইনি। আপনি নিজেই আমাকে তুই বলে বলার পরেই তো রাগটা বেড়ে যায়। আর এবার কিন্তু ধরলে সহজে ছাড়বো না। ভেবেচিন্তে কথা বলবেন। কি এমন বীর পুরুষ রে, ওনার ভয়ে গর্ত খুঁজতে হবে মনে হচ্ছে। পারলে এবার আমাকে ছুঁয়ে দেখো, কি হাল করি আমি। দেখুন, আমি নারীদের সম্মান দিতে জানি। তার মানে এই নয় আপনার মতো মেয়ে মানে বেয়াদবকে সম্মান করব। কি আমার ভদ্রলোক গো, একা পেয়ে একটা মেয়েকে যে ভোগ করতে চায় সে নাকি আবার নারীকে সম্মান করে? আমি তো বললাম যে বেয়াদব নারীকে তার শাস্তি না দিলে তার বেয়াদবি থামবে না। আমাকে কি তাহলে বেয়াদব বলে মনে হয়? যদি তাই মনে হয়, তাহলে এবার শাস্তি দিতে আসার আগে নিজেকে প্রস্তুত করে আসবেন। বলা তো যায় না, অঘটনও ঘটতে পারে। এই রানা কোনো অঘটনকে ভয় করে না। মুখে সবাই অমন বলে, আসলে কথায় বলে না যে ঘেউ ঘেউ কুকুরে কামড়ায় না। তবে রে, এবার তো তাহলে কামড় দিয়ে দেখতে হয়। তবে কামড় দিতেও রুচিতে বাঁধে। কি একটা বিদঘুটে আকৃতির চেহারা। নিজের ব্যর্থতা ঢাকতেই এই সুন্দরী যুবতীকে বিদঘুটে বলা কাপুরুষ মুখে মানায়। না, আর তো নিতে পারছি না। এবার মনে হয় আপনাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। এইসব কি হচ্ছে? আমি কিন্তু চিৎকার দিতে বাধ্য হব। ছাড়ুন আমাকে, আমার কিন্তু খুব লাগছে। এইভাবে কেউ কাউকে ধরে নাকি? আমি তো ঘেউ কুকুর কামড়াতে নাই বা পারি, বা থাবা দিয়ে আচর তো দিতে পারি। সেই আচরের কারণে যদি জলাতঙ্ক হয়ে যায়, তাহলে তো আমি মারা যাব। তাহলে কাউকে কুকুর বলার আগে তো একবার ভাবা উচিত ছিল। কুকুর যখন বলেই ফেলেছেন, এখন তো কুকুরের কামড় সইতেই হবে। আপনার হাল এমন করে দিব যাতে আর কোনো যুবককে
কুকুর না বলা হয়। এ কি, আপনি তো এবার বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন। এতক্ষণ মুখ বুজে সব সহ্য করেছি বলে এখন এই নষ্টামি সহ্য করা কিন্তু সম্ভব নয়। ছাড়ুন আমাকে। এতক্ষণ তো সিঙ্গেল রান নিয়েছি, এবার তো 4 ছক্কা হাঁকানো শুরু করব। তার আগে এই রিক্তা আপনাকে ক্লিন বোল্ড করে দিবে, তাই আগে ভাগেই রান আউট হয়ে পেভিলনে ফিরে যান। তাহলে তো এবার দেখতেই হয় আপনি কত বড় একজন বোলার। আপনাকে আর কিছুই দেখতে হবে না, ম্যাচটা এখানেই শেষ হয়ে যাবে, কারণ বৃষ্টি চলে এসেছে। আমার বৃষ্টি আন্টি ও আঙ্কেল চলে এসেছে। আমি তাদের গলা শুনতে পেয়েই রানাকে বলার সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে দ্রুত অন্যদিকে চলে যায়। মনে মনে খুব রাগ হচ্ছে। আন্টি আর আঙ্কেলকে কি এখনই আসতে হলো? ভালোই লাগছিল ওই বুনোটার আদর, ওর বিষয়ে ভালো করে জানতে হবে এমন কথা ভাবছি। যখন তখন বাইরে বেরিয়ে দেখি আঙ্কেল ও আন্টিকে উদ্দেশ্য করে বলছে, তোমরা এতক্ষণ কোথায় ছিলে? আমি সে কখন এসে তোমাদের জন্য অপেক্ষা করছি। আর আমার রুমে ওই পেতনিটাকে, ওয়াক থু, রুমে ঢুকে কি বিশ্রী একটা গন্ধ রে বাবা, আমি তো প্রায় বমি করেই ফেলেছিলাম। আরে, ও তো তোর বাবার বন্ধু ডাক্তার সাগরের একমাত্র মেয়ে রিক্তা। ওর সাথেই তো তোর বাবা তোকে বিয়ে দিবে বলে ঠিক করে রেখেছে। তোমরা কি যে সব করো, আমি যা সহ্য করতে পারি না তোমরা তাই করবে। যাও, ওই মেয়েকে আমার রুম থেকে বের করে দাও। আমি খুব ক্লান্ত, এখন বিশ্রামের প্রয়োজন। আমি এক্ষুনি রিক্তাকে নিয়ে অন্য রুমে যাচ্ছি, তুই যা তোর রুমে। কি করে যাব? ওই পেতনিটা তো এখনো আমার রুমে বসে আছে। আর কি করতে এই বাড়িতে এসেছে ওই মেয়েটি? এভাবে বলে না বাবা, 2 দিন পরেই রিক্তা তোমার স্ত্রী হবে। চিনি না জানি না, ওই রকম ঝগড়াটে মেয়ে আমার বউ হবে আর আমি মেনে নিব? রিক্তা খুব ভালো মেয়ে, ওর বাবা মা খুব ভালো মানুষ। তুই তো সারা জীবন বিদেশে কাটিয়েছিস, তাই ওদের বিষয়ে কিছু জানিস না। ওর বাবার সহযোগিতায় আজ তোর বাবা এত বড় ব্যবসায়ী। আগে ফ্রেশ হয়ে নে, পরে সব জানতে পারবি। আমার যা জানার তা জানা হয়ে গেছে। এখন তুমি বলো, ওই মেয়ে কি এখন আমাদের বাসায় থাকবে? হ্যাঁ, ও এবার মেডিকেলে ভর্তি হয়েছে আর আমাদের বাড়িতেই থাকবে। সমস্যা নেই, খুব তাড়াতাড়ি তোদের বিয়ে দিয়ে দেবো। কিন্তু আমি তো ওই বেয়াদব মেয়েকে বিয়ে করব না। ও আমার সাথে বাজে কথা বলেছে, শুধু তাই নয় আমাকে বাজে ইঙ্গিতও করেছে। তুমি জানো না ও নষ্ট মেয়ে। বুঝতে পেরেছি, তুই ফেল করেছিস। আমি তোমার কথা বুঝতে পারলাম না, আমি আবার কিসে ফেল করলাম? ও তো তোকে চিনতে পেরে নাটক করেছে, তোকে পরীক্ষা নেবে বলেছিল। আমাকে কি করে চিনবে? আমি আগে তো তার সাথে দেখা করিনি। আরে বোকা ছেলে আমার, তুই কি এই যুগের ছেলে না? তোর ছবি ওর কাছে রয়েছে, নেট থেকে নিয়েছে। আর তোর রুমের সাথে আমাদের যে ভিডিও কলে কথা হতো তার রেকর্ড তো অনেকবার শুনেছে। তাহলে কি আর করার, আমি যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাই। এখানে আমি কাদের কাছে থাকবো? সবাই তো আমার পর, আপন বলে কেউ আমার নেই। এসব কি বলছিস? আমরাও তোর পর, এই তোর শিক্ষা? পর নয় তো কি? আমার সাথে যার বিয়ে ঠিক করে রেখেছো তাকে আমার সকল তথ্য দিয়েছো, অথচ আমাকে কোনো তথ্যই দাওনি। ও এই কথা? আমরা তো তোর ভালো চাই বলেই আগাম কিছু জানাইনি। আগামী যদি সব কিছু জানাতাম তাহলে লেখাপড়ার অনেক সমস্যা হতো, আর সেই জন্য কিছুই বলিনি। সন্তানের চেয়ে মা বাবার কাছে আর কেউ বেশি আপন হতে পারে না। আর আমরা তোকে ছোটবেলা থেকে কখনোই কিছু জোর করে চাপিয়ে দিইনি, তাই বিয়ের বিষয়টাও জোর করে চাপিয়ে দেব না। রিক্তাকে তোর যদি পছন্দ না হয় তাহলে বিয়ে করবি না, এই বিষয়ে আমরা তোর ঘাড়ে জোর করে কিছু চাপিয়ে দেব না। ঠিক আছে চলো, তোমরা যখন সব কিছু জেনে শুনে ঠিক করেছো, আমার সেখানে তো আপত্তি থাকলে চলবে না। তবে আমি মেয়েটা মানে রিক্তাকে একটু পরীক্ষা করে দেখতে চাই, নিশ্চয়ই তোমরা আপত্তি করবে না। আমি যে রানাকে পরীক্ষা নিতে গিয়ে একটু বেশি আবেগী হয়ে পড়েছিলাম, তাতে করে ও যদি আমাকে বাজে মেয়ে মনে করে, তা অবশ্য করবে না, কারণ একটা থাপ্পড় কিন্তু দিয়েছে। যদিও উচিত হয়নি, সমস্যা নেই, বাসর রাতে ক্ষমা চেয়ে নিলেই হবে। এই যে মিস MBBS, সব কিছু জেনে শুনে ওভাবে আমার সাথে নাটক করা কি ঠিক হয়েছে? আমি খুব লজ্জিত। আমাকে কি ক্ষমা করা যায় না? আমি আসলে ওভাবে মনে করে কিছু করিনি। আমি প্রথমে চিনতেই পারিনি, পরে যখন চিনতে পেরেছি তখন কিছু বললে যদি কিছু মনে করো, তাই কিছু বলিনি। ক্ষমা তো এমনি এমনিতেই হবে না, যদি ক্ষমা পেতেই হয় তাহলে এখন আমাকে 2 হাতে জড়িয়ে ধরে কিস করতে হবে, ঠিক সেই সময় আমি যেভাবে করেছিলাম। তুমি আমাকে যদি ক্ষমা নাও করো, তবুও আমি বিয়ের আগে অনৈতিক কর্মকাণ্ড করতে পারবো না।
এমনিতেই তখন অনেক কিছু হয়ে গেছে, আমি ভুলতে পারছি না। তখন তো অনেক কিছুই ঘটতে পারতো, তাহলে বাধা দাওনি কেন? আমি বাধা দেইনি, এটা কি সত্যি কথা? আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করেও যখন কোনো উপায় পেলাম না, তখন একটা অন্যায় করে ফেলেছিলাম। আমি তোমাকে থাপ্পড় প্লাস। ভাগ্যিস তুই তখন থাপ্পড়টা মেরেছিলে, তা না হলে তোমার সম্পর্কে আমার ধারণাটা পাল্টে যেত। কিন্তু এখন তো আমি জেনে গেছি আমরা খুব তাড়াতাড়ি স্বামী স্ত্রী হতে চলেছি, তাহলে এখন একটা কিস করতে সমস্যা কোথায়? আমি তোমার বাগদত্তা, এটা যেমন ঠিক, তার চেয়েও বড় সত্য হলো আমাদের বিয়ে এখনো হয়নি, হবে বলে কথা চলছে। আমি তো বিয়ের আগে অবৈধ সম্পর্কে জড়াতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করো। আমিও তো জড়াতে চাইনি, কিন্তু একটু আগে তোমাকে জড়িয়ে ধরার পরে মনে হচ্ছে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো। এমনটা হলে আমি এই বাসা ছেড়ে দিয়ে মেসে গিয়ে থাকবো। বিয়ে হয়ে গেলে তারপর যা বলবে তাই হবে। আমি কিন্তু খারাপ মনে করে কিছুই বলছি না। আমার জীবনে অনেক মেয়ের সাথে কথা হয়েছে, বন্ধুত্ব হয়েছে, কিন্তু কখনো কোনো মেয়ের সাথে মন দেওয়া নেওয়া হয়নি, আর মেয়েদের ওড়না ছুঁয়েও দেখিনি। আজ তোমাকে জড়িয়ে ধরার পরে মনে হলো নারী শরীর কাকে বলে। প্লিজ তুমি মাত্র একটিবার আমাকে জড়িয়ে ধরে কিস করো। আমি তো বললাম এটা আমার দ্বারা সম্ভব নয়। এখন চলো, মা বাবার সাথে কথা বললে এসব কিছু আর মনে হবে না। তুই তো ডাক্তারি পড়বে, ডাক্তারি পড়া মানে তো সব কিছু প্র্যাকটিক্যাল, তাই বলছি একবার প্র্যাকটিক্যালি কিছু হয়ে যাক। আমি কিন্তু এবার সত্যি সত্যি একটা থাপ্পড় মারবো। আমার খুব ঘুম পাচ্ছে, রুমে গেলাম, এখন ঘুমাতে হবে। এই কথা বলেই আমি রুমে এসে শুয়ে পড়ি। আমার মন তো চাইছে ওকে সব সময় জড়িয়ে ধরি, কিন্তু ও যদি আমাকে বাজে মেয়ে মনে করে, ভুল বুঝে, আমার বিশ্বাসও আসবে আমাকে ঘুমন্ত অবস্থায় হলেও কিস করবে। আমার তো ঘুম লাগছে না, ঘুমের ভান করে থাকবো। রিক্তা চলে যায় ঘুমাতে। আমি বাবা মার সাথে কথা বলে রিক্তাকে ডাকার নাম করে ওর রুমে গিয়ে দেখি রিক্তা ঘুমিয়ে পড়েছে। আস্তে করে ওর পাশে শুয়ে পড়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করতে থাকি। রিক্তাও ঘুমের ঘোরে আমাকে জড়িয়ে ধরে আদর করে। আমার খুব ভালো লাগছে। এইভাবেই সময় কেটে যায় প্রায় 20 মিনিট। এর মধ্যে আমি বুঝতে পারছি বিপদ সীমানায় পৌঁছে গিয়েছি। আর ঠিক তখনই রিক্তা জেগে যায়। এ কি, তুমি এখানে আমার পাশে শুয়ে কি করছিলে? সত্যি করে বলবে কিন্তু। তুমি তো আমাকে তখন একটা কিস দিলে না, তাই এখন চুরি করে তোমার ঘুমন্ত অবস্থায় একটু আদর করলাম। আমার ভুল হয়ে গেছে আসলে। ছি ছি, তুমি এতক্ষণ আমাকে আদর করছিলে? তুমি এক কাজ করো, সবকিছু যখন হয়ে গেছে তখন আমাকে আজই বিয়ে করো। তুমি বলতে না পারলে আমি বলছি আন্টি ও আঙ্কেলকে। তুমি বলতে পারবে? তাহলে চলো এখনই তুমি বলবে বিয়ের কথা। তা তো বলবোই। তোমার আদর পেতে আমি যে অস্থির হয়ে পড়েছি, আমি যে কত কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করছি সেটা শুধু আমিই জানি। কি ব্যাপার, মনে মনে কি কিছু ভাবছো? না, কি ভাববো বলো? তবে ভাবছি কাল আব্বু আম্মুকে আসতে বলবো। রেজিস্ট্রিটা আপাতত করে রেখে যাক, পরে ধুমধাম করে অনুষ্ঠান করা যাবে। তাহলে এখনই চলো, বাবা মা তোমাকে ডেকে নিয়ে যেতে বলেছে। তুমি যাও, আমি আসছি, একটু হাতে মুখে পানি দিয়েই আসছি। আমি রিক্তার সাহস দেখে অবাক হয়ে যাই। ডিনারের সময় আমার মা বাবার সাথে নিজের বিয়ের কথা অবলীলায় বলে ফেলেছে। আর সব কিছু শুনে বাবা জানিয়ে দিল যে সকাল হলেই রিক্তার বাবা মা আসছে। সিদ্ধান্ত হয় আগামীকাল বিকেলে রেজিস্ট্রি হবে, 2 মাস পরে অনুষ্ঠান নিয়ে আমার তো মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা বিয়ে নিয়ে। রাতে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তাই আমি কৌশল করে মাকে বলে বন্ধুর বাসায় চলে যাই। আমি বুঝতে পেরেছি রানা কেন বন্ধুর বাসায় গিয়েছে, কিন্তু এটার তো দরকার ছিল না। আমি মুখে যাই বলি না কেন, মনটা তো চায় তোমার ছোঁয়া। আমি মনে করেছিলাম রানা হয়তো রাতে আসবে আমাকে আদর করতে, আর রাতে যদি আসে তাহলে আর ওকে নিরাশ করব না। কিন্তু ও যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমি খুব খুশি হয়েছি। আজ আর এসব ভেবে ঘুম নষ্ট করে লাভ নেই। আগামীকাল সারা রাত জাগতে হবে, এখন ঘুমিয়ে পড়তে হবে। কি ব্যাপার, রাতের ঘুমটা কেমন হলো? বাসর রাতে জাগতে হবে তো, সেজন্য লম্বা একটা ঘুম দিয়েছি। আমিও লম্বা একটা ঘুম দিয়েছি। এখন তাড়াতাড়ি গুছিয়ে নাও, নাস্তা শেষ করেই তো শপিংয়ে যেতে হবে। শপিংয়ে আমি যাব না, শপিং করার জন্য আমার শাশুড়ি মা ও শ্বশুর মশাই আছে। তাহলে তো বাড়িতে দুইজনে বেশ মজা করে গল্প করা যাবে। মোটেও না, আমি নাস্তা করে আবার একটা ঘুম দেব, তুমিও একটা ঘুম দিয়ে নাও। আর যে কোনো সময় আব্বু আম্মু আসতে পারে। আমার যখন ঘুম ভাঙে তখন দেখি সব কিছু প্রস্তুত। কাজী সাহেবও চলে এসেছে। বন্ধুরা বিয়ে তো হয়ে যাবে, প্রস্তুতিও ভালো। কি হবে বাসর রাতে? ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।